দেশের রাজনীতি নিয়ে কারা কারা খবর রাখেন? পত্রপত্রিকা পড়েন না, নিউজ দেখেন না? আচ্ছা, এখন আমি হ্যাঁ। বিষয়টা ক্লিয়ার না। আমি জি। আসলে রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ সম্পর্কে বসে, বসে চিন্তা গবেষণা করা, চিন্তাকে কালেক্ট করা এবং সে ব্যাপারে নিজেকে একটা সমৃদ্ধ ব্যক্তি হিসেবে গড়ে তোলার পর্যায়ে এখনো পৌঁছাইতে পারিনি। তো রিসেন্টলি যে সেনাবাহিনীর যে বক্তব্যটা আসলো, সে দেশে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করিতেছে। আমাদের সেনাবাহিনীর প্রধান বলছেন। তারপরে আমি কয়েক মাস যাবৎ অভিভাবক শূন্য অবস্থায় আছি। দেশে নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার যখন আসবে তখন আমি অভিভাবক হব। আমি আমাকে অভিভাবক শূন্য অবস্থায় আছি। তারপরে সামনের বছরের ডিসেম্বরে নির্বাচন হবে এবং সামনের বছরের ১/১/২০২৬ নতুন সরকার ক্ষমতা গ্রহণ করবে। সে তো প্রজাতন্ত্রের কর্মচারী, প্রধান নির্বাহী না। হুম, হুম। ১২ নম্বরে কি বলে ওর নাম? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি, তার অবস্থান ১২ নম্বরে। ১২ নম্বরে। সে কি এই কথাটা ঘোষণা করে দিতে পারে? সে তার কাঁধে অস্ত্র আছে বলে সেই কথা বলতেছে, সিভিল গভর্নমেন্টকে সে ইগনোর করতেছে। তো সে এই শক্তি পায় কোথা থেকে এবং আসলে কি সত্যি সে এই শক্তি হোল্ড করে? নাকি সে একটা ভয়ভীতি দিয়ে সিভিল গভর্নমেন্টকে চুপসে দিতে চাচ্ছে? এই সমস্ত বিষয়ে একটু যদি আলোকপাত করেন তাহলে আমরা একটু ইয়ে হই। গুজব ছড়ায় দিয়ে হ্যাঁ, দেখা করছে রাত্রে। চিন্তা করতেছিল সে পদত্যাগ করার। হ্যাঁ, বুকের উপর পাথর চাপা দিয়ে মাইনে নিয়েছে। এইটা সে ওই আসিফের যে বুকের উপর পাথর চাপা দেওয়ার কথা বলেছিল, তার সত্যতা সে স্বীকার করলো এগুলোর মধ্য দিয়ে। এবং হাসনাত যে বলেছিল যে আওয়ামী লীগকে আবার নতুন করে দাঁড় করাইতে চায়, এটাও সে স্বীকার করলো। সে অভিভাবক শূন্য কেন? বাংলাদেশের রাষ্ট্র কি অভিভাবক শূন্য নাকি? সে তো রাষ্ট্রের একটা কর্মচারী। কোন পোস্টটা বাংলাদেশের খালি রয়েছে? প্রধানমন্ত্রীর যে চার্জ আছে সেটা তো প্রধান উপদেষ্টার হাতে। অতএব এখানে কোনো খালি নেই। তাহলে সে কি নিজেকে অভিভাবক শূন্য মনে করতেছে কেন? তার মানে কি হাসিনা পালাই গেছে, অতএব তার আর অভিভাবক নাই, সে থেমে গেছে? সে এখনো ওই মোহে আটকায় রয়েছে। বোঝাই যায়, তার কথাতেই পরিষ্কার বোঝা যায়। এবং সে অনুগত না, এই রাষ্ট্রের প্রতি সে অনুগত না, অবাধ্য সে। এইটি একটি রাষ্ট্রদ্রোহিতা। এটা প্রচলিত আইনে এটি একটি রাষ্ট্রদ্রোহিতা। এবং এই রাষ্ট্রদ্রোহিতা বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটি হুমকি। এটি কারণ যে একটি সেনাবাহিনী তো হচ্ছে ওই রাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসনের ফার্স্ট শক্তি তো তারাই, তাই না? প্রথম তারাই এটাকে ডিফেন্স করবে, প্রতিরক্ষা দেবে। প্রতিরক্ষা দিবে। এবং সে যখন এই কথা বলে এবং রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার তো তার কোনো ক্ষমতা নেই। করিডোর দিবে কি দিবে না এটা একটি রাজনৈতিক ফ্যাক্টর। এইটি অন্য সাবজেক্ট, এটা সেনাবাহিনীর অভিমতের ব্যাপার না। সেনাবাহিনী যদি হুমকি আসে সে যুদ্ধ করবে। সেনাবাহিনী যখন হুমকি আসবে, যুদ্ধের প্রয়োজন হবে, তাকে অর্ডার করা হবে যুদ্ধ। কিন্তু সেনাবাহিনী কখন যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, এই ডিসিশন তো সেনাবাহিনী নিজে নিবে না। এটা তো নেবে সরকার। সে তার অর্ডার ফলো করবে। সে বেতনভুক্ত কর্মচারী, সে সাংবিধানিক প্রশ্ন তার, সে শপথ গ্রহণকারী না সাংবিধানিকভাবে। তো তাহলে তার এই কথাগুলো একটি অবাধ্যতা এবং এটি স্পষ্ট বিদ্রোহের লক্ষণ। তার স্পষ্ট বিদ্রোহের লক্ষণ। নির্বাচন কবে হবে বা হবে না এটি তার ফাংশন না। তাইলে ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেটা কি কিছু নির্বাচন মনে করে নাকি? যখন হাসিনার নির্বাচন ৭ই জানুয়ারি নির্বাচন করলো, ১৮ সালে নির্বাচন করলো, ১৪ সালে নির্বাচন করলো, একটা সেনাপ্রধানও তো এটা নিয়ে প্রশ্ন উঠাইতে দেখলাম না। তারা সবাই ওগুলোকে নির্বাচন মনে করেছে। আর ছাত্র জনতা, দেশের জনগণ রাস্তায় নেমে আন্দোলন করলো, রক্ত দিল, জীবন দিল, হাসিনাকে পালায় যেতে বাধ্য করলো। তাহলে এইটি কোনো মূল্য নেই তার কাছে? যদি এটা মূল্য না হয়, সে যদি বলে নির্বাচন নাই, তাহলে ৫ই আগস্টে তাহলে শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টাই সে করতো। নির্বাচিত সরকার পালাই গেল, তাহলে এটা তার ব্যর্থতা স্বীকার করা উচিত। এখন কৃতিত্বও দাবি করে সে, তাই না? তাহলে তার বলা উচিত যে নির্বাচিত সরকার, সে যদি মনে করে ৭ই জানুয়ারিতে নির্বাচন হয়েছিল এবং শেখ হাসিনা নির্বাচিত সরকার বাংলাদেশে, তাহলে একটা সেনাবাহিনী একজন নির্বাচিত সরকারকে কেন প্রোটেকশন দিতে পারলো না ৫ই আগস্টে? কেন তাকে নিরাপত্তা দিতে সেদিন সে ব্যর্থ হলো? কেন তাকে দেশ ছাড়ায় চলে যাওয়ার ক্ষেত্রে সে পালানোর রাস্তা তৈরি করে দিল? তাহলে সেটা ইউনূস সরকার যদি অনির্বাচিত হয়, তাহলে শেখ হাসিনা নির্বাচিত ছিল তো,
তাহলে নির্বাচিত সরকার যখন চলে যায় তাহলে সেনাপ্রধানের একটি ব্যর্থতা যে সে নির্বাচিত সরকারকে প্রোটেকশন দিতে পারলো না, তাকে ডিফেন্স করতে পারলো না সে। তাহলে এই ব্যর্থতার জন্য সেদিনই তো তারও পালায় যাওয়া উচিত ছিল, সেদিনই তার পদত্যাগ করা উচিত ছিল সেনাপ্রধানের পদ থেকে। এই ব্যর্থতার জন্য যে আমি আর সেনাবাহিনীর প্রধান হয়ে আমি বাংলাদেশের একটা বৈধ নির্বাচিত সরকারকে আমি সুরক্ষা দিতে ব্যর্থ হইলাম আমি, তাহলে সেই হিসাবে সে পদত্যাগ করবে। আর তার হলে তাকে স্বীকার করে নিতে হবে যে এই সরকার বৈধ সরকার, অতএব তাকে অভিভাবক শূন্য ভাবার কোনো সুযোগ তার নাই। এটি বলার অর্থ হচ্ছে এই সরকারকে তার অস্বীকার করা, এবং এই সরকারকে অস্বীকার করার মধ্য দিয়ে, এবং এই সরকার তো যদি আইনের দিক থেকেও দেখেন তাহলে তারা তো সুপ্রিম কোর্ট কর্তৃক তারা বৈধতা আছে তাদের, তো তাহলে তাকে অস্বীকার করে কোন পদ্ধতিতে? অতএব জেনারেল ওয়াকার বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি থ্রেট বাংলাদেশের জন্য। এটা মীর জাফরের মতো, মীর জাফর যেমন নবাব সিরাজদৌল্লাহকে মেনে নিতে পেরেছিল না নবাব হিসাবে, আর এই না মানার জায়গার থেকেই সেই ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে নিয়ে পলাশির যুদ্ধে নাটক খেলেছিল। এই মুহূর্তে বাংলাদেশ কোনো হুমকির মুখে পড়লে এই সেনাপ্রধান ওই মীর জাফরের ভূমিকায় পালন করবে, গোপনে অন্যদের পক্ষে হাত মিলাবে। এটা একটি থ্রেট। অতএব আমরা চাইব যে স্পষ্ট যে জেনারেল ওয়াকারকে অপসারণ করতে হবে এবং রাষ্ট্রদ্রোহিতার কারণে তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে বিচারের মুখে ফেলতে হবে, এবং কোনো দেশপ্রেমিক কোনো সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর প্রধান হিসাবে নতুন করে নিয়োগ দিতে হবে। এটা সরকারের ক্ষমতা আছে, তারা এটা করতে পারে, এটা তারা করুক। এই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট বাতায়, প্রেসিডেন্টকে অপসারণ করার উদ্যোগ গ্রহণ করা হোক। যারা রাজনৈতিক সরকার গঠন করে, যেমন আওয়ামী লীগ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ, অন্যায় হোক আর অন্যায় হোক, তারা হয়েছিল, তারা চুক্তিকে প্রেসিডেন্ট বানাইলো এবং চুক্তি হাসিনার কাছে অনুগত থাকতো এই জন্য যে হাসিনার বিরাট একটা দল আছে এবং হাসিনাই তাকে বসায়, এবং হাসিনাকে সে যদি অবাধ্য হয়, ইগনোর করে বা ডিসঅবে করে, তাহলে ওকে সরাই দিতে পারবে হাসিনা। কিন্তু চুক্তি কিন্তু এখন মনে করতেছে যে ইউনূস সরকার আমাকে সরাইতে পারবে। হ্যাঁ, এখন এখন এই ওয়াকারের এই অপরাধটাকে সামনে এনে অর্ডার যেহেতু প্রেসিডেন্টের ভিতর দিয়ে যাবে, এই জন্য যদি প্রফেসর ইউনূস তাকে বলে যে তুমি হচ্ছে সেনাপ্রধানকে অপসারণ করো, তাহলে প্রেসিডেন্ট কি সেই আদেশটা পালন করবে বলে মনে হয়? একটা বিপ্লবটা আসলে এই সব শখ দিয়ে হয় না, বিপ্লবের পরে এগুলো কোনোটাই থাকে না। এই জন্য এখনই উচিত যে সাংবিধানিক ভাবেও যদি করতে চাই তাহলে আদালতের মাধ্যমে বিগত 18-24 নির্বাচন, 14 নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা দিয়ে দেওয়া, এবং এই 3 সংসদ এবং এই 3 সময়ের সরকার কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত, সকল নিয়োগকে অবৈধ সাব্যস্ত করা, সকল প্রমোশনকে অবৈধ সাব্যস্ত করা করে নতুন সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা, যে ওইগুলোকে বাতিল করে তারাই করবে। তাহলে চুপ্পতে একটা নির্বাচনের মধ্য দিয়েই তো হয়েছে সংসদে, সংসদটি যদি অবৈধ হয় নির্বাচিত, তাহলে চুপ্পুর বৈধতা নাই। এবং এদেরকে শুধু ক্ষমতাচ্যুত না, এরা যত রাষ্ট্র সুযোগ সুবিধা ভোগ করেছে এ পর্যন্ত তার প্রত্যেকটি তাদের সম্পদ থেকে আদায় করতে হবে, ফেরত নিতে হবে রাষ্ট্রীয় কোষাগারে তাদের। এবং তারা যে অবৈধভাবে ক্ষমতা এক্সারসাইজ করেছে এজন্য তাদের প্রত্যেকের রাষ্ট্রদ্রোহিতার আওতায়, বিচারের আওতায় আনা। এই উদ্যোগটা না নিলে এরা আরো ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে সামনে। এই জন্য এটা করা দরকার ছিল, কিন্তু যা করা হয়নি, এখন তা করা উচিত, এখন তা করা উচিত। এখন আমরা ওই 1757 সালে তো দেশের মানুষ বুঝতো না মীর জাফর গোপনে কি করতেছে। আজকে বুঝার পরেও যদি দেশের মানুষ চুপ করে থাকে এবং ভূমিকা না নেয়, তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। সেনাবাহিনীকে সামনে নিয়ে ওয়াকার যে বক্তব্য দিয়েছে, তাতে সে হচ্ছে গোটা সেনাবাহিনীকে তার মেসেজ দিয়ে তার অনুগত করে নিতে চাচ্ছে, এবং সরকারের প্রতি যে একটা বিরাট মানে মিডিল অফিসার বা নিম্নবর্তী অফিসারদের যে একটা আনুগত্য ছিল ওই আন্দোলনে, জুলাই আন্দোলনে, সে তারাও যেন এখন ওয়াকারের অনুগত হয়ে যায়, সেরকম একটা সে ব্রেন ওয়াশ করার একটা চেষ্টা করছে। এখন যদি ওয়াকারকে কোনোভাবে অর্ডার দেওয়া হয় যে তুমি পদত্যাগ করো বা তোমাকে বরখাস্ত করা হলো, সে যদি তখন ঘুরিয়ে দাঁড়ায়, একটা বিদ্রোহ করাতে চায়, তাহলে কি সেনাবাহিনীর মধ্যে একটা বিভাজন তৈরি হয়ে একটা যুদ্ধ যেই একটা ব্যবস্থা কি হতে যাচ্ছে? সেনাবাহিনীর ব্যাপারে আমি যতদূর জানি তাতে সেনাবাহিনীর অধস্থ যত মিডিল লেভেলের কর্মকর্তারা রয়েছে যারা, তারা এই ক্ষেত্রে প্রায় ঐক্যমত রয়েছে, তারা এই সাপোর্ট করবে না ওয়াকার। ওয়াকার যদি এটা কিছু করতে চায় সে নিজেই ওই খালেদ মোশাররফ অথবা সেই কর্নেল তাহেরদের ওই পরিণতি ভোগ করতে হবে তাকে এখন। এজন্য সে দফার পর দফা প্রোগ্রাম করছে, মিটিং করেছে, কিন্তু কোনো ফায়সালায় আসতে পারে নাই, সে পারে নাই এবং সে পারবেও না, কারণ ইতিমধ্যে অনেকটাই তাদের কাছে পরিষ্কার
এক্ষেত্রে অতএব এই যে আমি গত রাত্রেও শুনলাম বলছে যে ইয়েতে যে সেনাপ্রধান যদি অভ্যুত্থান করতে চায় বলছে ওই কচু ক্ষেতের গেট অতিক্রম করার সামর্থ্য তার নাই, ওখানেই সে হবে, তাকে আটকাই ফেলবে তারা, এবং ওই জায়গাতেই তারই হবে। তা আমাদের সেনাবাহিনীর ওই অল্প কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যারা শেখ হাসিনার সরকার কর্তৃক নিয়োজিত এবং তারা রয়ের দ্বারা কানেক্টেড। এই কয়জন ছাড়া বাকি বাহিনী পুরোটাই দেশের জনগণের সাথে আছে, জনগণের পক্ষে রয়েছে। অতএব এই ধরনের অভ্যুত্থান সে হুমকি জামকি যা দিতেছে এছাড়া আর কিছু করতে পারবে না, আশা করা যায়। আর একটা যে বিষয় মানবিক, আচ্ছা আর হয়তো একটা এখন বিষয়, সামনে এসে যাবে এটা। আর একটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেশে আলোচিত হচ্ছে, কিন্তু সেটা হলো মানবিক করিডোর দিলে আমাদের লাভ ক্ষতির বিষয়টা বললো। হ্যাঁ, হ্যাঁ, মানবিক করিডোর দিলে আরাকান আর্মিরা যেখানে হচ্ছে দখল করে বসে আছে, সেখানে মানুষ হচ্ছে খাদ্যমাত্র ইত্যাদি সমস্যায় পড়বে। সেই জন্য যদি বাংলাদেশ একটা মানবিক করিডোর দেয়, তাহলে ওখানকার লোকজন ওখানে বসে যদি খাদ্য পায়, তাহলে আমাদের দেশের ভিতরে রোহিঙ্গাদের মতো আর একটা বিরাট বাহিনী ঢুকবে না, মানে মেলা লোক ঢুকবে না, সেই দিক থেকে আমরা বাঁচলাম। তো এই মানবিক করিডোর দিলে কতখানি লাভ বা ক্ষতি, দেশের সমালোচনার মুখে পড়ে সরকার কিন্তু চুপ হয়ে গেছে। এখন হয়তো মানবিক করিডোর দিতে চাচ্ছি, এই কথা আর বলছেন, এক্সারসাইজ করতে দিচ্ছে না এখন। এখন এটা মূলত ইন্ডিয়ার আকাঙ্ক্ষার থেকে এটা করতেছে তারা। আমি কালকে এই জায়গায় একজন দিছিল, হুম, হ্যাঁ, বিএনপি, সেনাবাহিনী এবং ভারত আর আওয়ামী লীগ এখন একই অক্ষরেখায় রয়েছে, এখন তারা এক ধারায় চল। একই অক্ষরেখায় রয়েছে। হুম, হ্যাঁ। কালকের একটা পোস্টের উত্তরটা আমি আপনাদের বলি, অনেকে হয়তো এখান থেকে দেখেননি, দেখেন আপনাদের কাছে এরপরে যদি কথা থাকে তাহলে সেটা শুনি। ওই যে এখানে একটা ওই ভিডিও দেওয়া আছে করিডোরের নিয়ে, মানে আশঙ্কা করা হয়েছে, সেটা নিয়ে আমি তার উত্তর দিছি। সুমন কায়েসের ভিডিওটি দেখলাম, বাংলাদেশ আমেরিকার প্রক্সি যুদ্ধের অংশ হয়ে উঠতে পারে এবং করিডোর দিতে গিয়ে বাংলাদেশ মায়ানমারের যুদ্ধের হুমকিতে পড়তে পারে, এই আশঙ্কা করা হয়েছে। করিডোর দিতে গেলে তারা এই কথাগুলোই বলতেছে আর কি। ভারত এবং মায়ানমার অলরেডি বাংলাদেশের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধ করে যাচ্ছে, কারণ রোহিঙ্গাদের যে ফেরত, এটা একটি যুদ্ধ। ভারত এবং মায়ানমার দুটোই মূলত কৌশলগত যুদ্ধ করতেছে বাংলাদেশের সাথে। প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে জোর করে বাংলাদেশে ঢুকে দেওয়া মায়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা। এখন মায়ানমার রাষ্ট্রের একটি অংশ তাদের সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। মায়ানমারের সামরিক জান্তা এখন বিচ্ছিন্ন এবং কোণঠাসা, মানে মায়ানমারের সামরিক জান্তার কিন্তু মায়ানমারের ভিতরেও কোনো ভিত্তি নাই এখন। এই জন্য তারা কোণঠাসায়, এর কৌশলগত সুবিধা না বাংলাদেশের জন্য বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। সামরিক জান্তা যদি আরাকান আর্মিকে পরাজিত করে আরাকান দখলে নিতে পারে, তাহলে তারা পূর্বের মতোই রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশের ভিতর ঢুকিয়ে দিবে। এখন যে আরাকানে যদি সামরিক জান্তা আবার যদি আরাকান দখল করতে পারে আরাকান আর্মির কাছ থেকে, শুধু রোহিঙ্গা না, আরাকানের যারা বিদ্রোহী গোষ্ঠী আছে, এই যে আরাকান আর্মি যারা বৌদ্ধ মূলত, তাদের সহই কিন্তু বাংলাদেশে তারা পুশ করবে। তাদের সাথে যখন যুদ্ধ হবে তখন তারা পালায় বাংলাদেশে ঢুকা ছাড়া তো তারা পারবে না, তারা তো বিদ্রোহী, তারা ধরা পড়লে তো গুলি করে মেরে ফেলবে। তখন তারা পালায় বাংলাদেশে আসা ছাড়া পথ থাকবে। আরাকান আর্মি যদি এখন ব্যর্থ হয়, ওখানে যাবে কোথায় বলেন তো? ওখানে তো ওই পাশে সাগর, এ পাশে ভারত, তাদের পছন্দ করে না। তাইলে আরাকানে যত মানুষ আছে পুরো মানুষের ঢল চিটাগাঙ্গের দিকে এসে যাবে এবং তারা অস্ত্র নিয়েই ঢুকবে আরাকান আর্মি। আরাকান আর্মি যখন সামরিক জান্তার সাথে যুদ্ধে পারবে না, সেই যুদ্ধে পিছু হতে হতে বাংলাদেশে ঢুকবে। বাংলাদেশ সেনাবাহিনী যদি ওই জায়গায় আরাকান আর্মির সাথে ওই অস্ত্র দিয়ে ব্যবহার করবে, তখন তাহলে তো আরাকান আর্মির সাথে যুদ্ধটা আবার শুরু হয়ে গেল তাদের। আর না হলে তাদের যদি অস্ত্র সহ ঢুকতে দেয়, তাহলে বাংলাদেশের ভিতর কি অবস্থা দাঁড়াবে, এই কথাটা আমি বলতেছি। যদি সামরিক জান্তা আবার যদি আরাকানকে তাদের নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে ওখানকার যা রোহিঙ্গা আছে এবং এই যে আরাকান আর্মি, আরাকানি যারা রয়েছে, তাদেরকে তারা আবার বাংলাদেশে ঢুকিয়ে দিবে তারা। আচ্ছা, এভাবে তারা পার্বত্য চট্টগ্রামকে হুমকির মুখে ফেলতে পারে। অর্থাৎ মায়ানমারের
সামরিক যান তার ঢোকা লাগবে না, তারা জোর করে আরাকান আর্মিকে বাংলাদেশে ঢুকতে যদি বাধ্য করতে পারে ওই এলাকা দখল নিয়ে, তাহলে বাংলাদেশ আবার একটা হুমকির মুখে পড়ে যাবে। এটা বর্তমান অবস্থায় আরাকান আর্মিকে কৌশলগত সহযোগিতার মাধ্যমে তারা সামরিক জান্তার সাথে লড়াই করে তাদের ভূমিটাকে কিন্তু প্রায় 90% তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। তারা বাংলাদেশের সহযোগিতা ছাড়াই এটা করতে পেরেছে। তারা এখন বলছে যে কৌশলগত সহযোগিতার মাধ্যমে হচ্ছে করা যায়। বর্তমান অবস্থায় আরাকান আর্মিকে কৌশলগত সহযোগিতার মাধ্যমে এটা করা যেতে না। এর আগে যে কথা আছে যে স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের জন্য উত্তম কাজ বলে আমি মনে করি। অর্থাৎ এই আরাকান যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে এখন দাঁড়িয়ে যায়, তাহলে এইটি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটা প্রোটেকশন হয়ে গেল এবং বাংলাদেশ নিরাপদ হইলো। কারণ আরাকান স্বাধীন রাষ্ট্র হলে আরাকান কি বাংলাদেশ দখলের চেষ্টা করবে নাকি? এটা কেউ কোনোদিন বিশ্বাস করবে যে নেপাল ভারত দখলের চেষ্টা করতেছে? বিষয়টা তো তখন ওই রকম হয়ে যাবে আরাকান আমাদের কাছে। অর্থাৎ তখন মায়ানমারের এবং বাংলাদেশের মাঝে যদি আরাকানটা স্বাধীন রাষ্ট্র হয়, আমাদের দখল করা দরকার নাই। আরাকান আর্মি ওই জায়গায় স্বাধীন রাষ্ট্র হয়ে যাক, রোহিঙ্গাদের ফেরত নিয়ে নিই, তারা এটি যথেষ্ট আমাদের জন্য। অর্থাৎ আমার একটি শত্রুকে আমি তাহলে প্রোটেকশন দিয়ে ফেললাম, বার্মাকে। এটা বলতে চেয়েছি যে বর্তমান আরাকান আর্মিকে কৌশলগত সহযোগিতার মাধ্যমে এটা করা যেতে পারে। তাদেরকে যে কৌশলগত মানে কি, তাদের পক্ষে বাংলাদেশের তো যুদ্ধ করতে চাচ্ছে না। ওখানে তারা ওই জায়গায় একটা সংকট তৈরি করেছে। আরাকানে যে খাদ্য লাইনটা ছিল, সাপ্লাই লাইনটা ছিল, এটা মূল ইয়ের থেকে আসতো, ওই মায়ানমারের ভিতর থেকে আসতো, বার্মার মূল অংশের থেকে আসতো। এইটিকে তারা বন্ধ করে দিয়েছে। আর যুদ্ধের কারণে ওখানে 20% উপরের জমিতে আবাদ হয়নি, 20% নিচের জমিতে আবাদ হয়েছে। যে ফসল হয়েছে এটা যথেষ্ট না তাদের জন্য। ওরা চাচ্ছে এটা বন্ধ করলে সাধারণ আরাকানিদের ভিতরে খাদ্য সংকট দেখা দিবে এবং এটা দুর্বল করে ফেলবে আরাকান আর্মিকে, এবং তারপরে তারা অভিযান চালাবে। তো এখানে বাংলাদেশ যেটা দিচ্ছে যে তাদের খাদ্য সাহায্য তো দিবে জাতিসংঘ, বাংলাদেশ ঠিক সেটাকে শুধু যেতে দিবে আর কি বাংলাদেশের ভূখণ্ডে। এখানে বাংলাদেশ তো নিজের থেকেও তো খাবার পাঠাবে না। তা আরাকান আর্মিকে কৌশলগত সহযোগিতা করা যেতে পারে। এর মাধ্যমে রোহিঙ্গাদের মর্যাদার সাথে ওখানে ফেরত পাঠানো যাবে। এটা বাংলাদেশ তাদের সাথে শর্তও দিয়েছে যে আমরা সহযোগিতা করতেছি তোমাদের এটা দিয়ে, কিন্তু এরপরে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে নিতে হবে আরাকানের ভিতরে যেখানে তারা ছিল, এবং তারা পূর্ণ একটা নাগরিক অধিকার সহ এখানে মর্যাদার সাথে থাকবে। ওখানকার সামরিক বাহিনীতে তারা যুক্ত হবে, রাজনীতিতে যুক্ত হবে, সব প্রশাসনের অন্তর্ভুক্ত হবে। সম্পূর্ণ এইসব কন্ট্রাক্টের ভিত্তিতে এটা করছে এই সরকার। তো অতএব এখানে আমি কোনো ক্ষতি দেখি না। তো এটা পাঠানো সম্ভব হবে। আর আরাকান যদি স্বাধীন হয়, এটা 7 সিস্টারও ভাঙনের মুখে পড়বে। তখন আরাকান স্বাধীন হলে পাশে চীন, এবং এই যে চীন দিয়ে কুকি দিয়ে, এই যে কুকি চীন সম্প্রদায় আর কি, এরা হচ্ছে মণিপুর মিজোরাম দিয়ে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। এই অংশটাতে একটি তারা রাষ্ট্র গঠন করতে চায় এবং তারা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের লোক। তো এরা যদি একটি রাষ্ট্র গঠন করে তাহলে ভারতের ভাঙনের প্রক্রিয়াটা শুরু হয় ওখান থেকে। তো ভারত যদি এখানে ভেঙে যায়, 7 সিস্টার ভাঙনের মুখে পড়তে পারে, এখানে এক ঢিলে মায়ানমার এবং ভারত দুই শত্রু রাষ্ট্রের দাঁত ভাঙা হয়ে যায় আমাদের পক্ষ থেকে। কাজটা তো আমরা করতেছি না, আমরা জায়গার থেকে শুধু সুযোগ দিতেছি, করতেছে অন্য পক্ষগুলো। তো এর মধ্যে দিয়ে যদি এটা হয়ে যায় তাহলে দুই শত্রু রাষ্ট্র আমাদের কাছ থেকে দুইয়েরই 20 দাঁত ভাঙা হয়ে যায়। চিটাগাং এবং পায়রা বন্দরকে যদি চীন ব্যবহার, আরেকটা কথা আসছে যে মায়ানমারের ভিতর থেকে চীন হচ্ছে এই যে পর্যন্ত যে ওখানকার এই যে সমুদ্র বন্দর আকিয়াবের সাথে চীনের যে কানেকশন আছে, এটা বন্ধ করে দিতে পারে আরাকান আর্মি। না, আরাকান আর্মির দখলে আসলে আকিয়াব বন্দর চীনকে ব্যবহার করতে দিবে, এটা আরাকান নিজেই এই ব্যাপারে তাদের সাথে একমত আছে, এবং আরাকানের ক্ষেত্রে চীনের কোনো আপত্তি নেই। চীন অন্য বাকি এই চীন প্রদেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। থাইল্যান্ডের সাথে যুক্ত, এরা 3 ব্রাদার্স ইউনিয়ন বলে। এই মায়ানমারের যে 3টা সশস্ত্র বড় সংগঠন আছে, এই 3 ব্রাদার্স ইউনিয়নের একটাকে চীন অপছন্দ করে, সেটা হচ্ছে থাইল্যান্ডে ওই অংশটাতে চীন যদি তাদেরকে সাপোর্ট করে, একই জাতি গোষ্ঠী চীনের মধ্যে রয়েছে, তাহলে ওই চীনের ভিতরে বিদ্রোহটা ঢুকে পড়ার ঝুঁকি আছে চীনের। এর জন্য চীন ওই পার্টটাকে সমর্থন দিতেছে না বলে মায়ানমারের সামরিক জান্তা ওই পার্টটার উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রেখেছে। কিন্তু এই জায়গায় মিজোরাম এবং মণিপুরের সাথে যে অংশটা আছে চীন প্রদেশ, মায়ানমারের চীন প্রদেশ, এই জায়গাটাই কিন্তু চীন এদের বিরোধিতা করতেছেন, এবং এদের সাথে ভারত কিন্তু ফাইট করতেছে। সম্প্রতি দেখবেন ভারত কিন্তু চীন প্রদেশের ভিতরে ঢুকে যেয়ে কিন্তু সেখানকার সশস্ত্র বিদ্রোহীদের উপরে কিন্তু তারা অভিযান চালাইছে এবং বেশ কয়েকজনকে হত্যা করেছে। এটা নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া জানাইছে, ভারতের উপর তারা ক্ষিপ্ত হয়েছে এতে। আর আরাকান নিয়ে চীনের কোনো সমস্যা নাই, আরাকান স্বাধীন হইলেও চীনের সমস্যা নাই, কিন্তু চীন হয়তো একটা সময় গেলে সমর্থন দিবে। বাংলাদেশ যেটা করতেছে,
আরাকান নিয়ে যে নীতি অবলম্বন করছে এটা চীনের সাথে সম্পর্ক রেখেই করতেছে। এজন্য এই কথা আছে যে যে কি পায়রা বন্দর আর একটা কথা হচ্ছে যে ওই আকিয়াব বন্দরকে তো আরাকানিরা চীনকে ব্যবহার করতে দিবে আরাকান আর্মি। আর আরেকটা হচ্ছে যে ওইটা তো তাদের রুট হিসাবে দরকার চীনের, কিন্তু ওর থেকেও শর্ট রুট কিন্তু বাংলাদেশ চীনের জন্য। বাংলাদেশের ভিতর থেকে ওর থেকে কম রাস্তাতে বাংলাদেশ সমুদ্রে যেতে পারতেছে। আর পায়রা বন্দর এবং চিটাগাং বন্দর যদি চীনকে ব্যবহার করতে পারে তাহলে চীন বাংলাদেশের প্রতিপক্ষ হবে না আরাকান ইস্যুতে, কারণ বাংলাদেশ তো এই ব্যাপারে চীনের সাথে চুক্তি করেই আসতেছে এটার জন্য। তো, আরাকান ইস্যুতে তারা আমাদের বিরুদ্ধে যাবে না। চীন, আমেরিকা, জাতিসংঘ সকল রাষ্ট্র যদি একযোগে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় এবং মানবিক করিডোর সমর্থন করে তাহলে ভারত বা মায়ানমার বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করতে আসবে না। ভারত এবং মায়ানমার উভয় সরকারই খুবই দুর্বল এবং নাজুক অবস্থায় রয়েছে। আরাকানকে স্বাধীন করার এবং ভারতকে ভেঙে ফেলার এটাই সব থেকে উপযুক্ত সময়। যারা যুদ্ধের ভয় পাচ্ছে আমি তাদের সঙ্গে একমত নই। আর যদি হুমকি থাকেও তবুও বাংলাদেশ সেনাবাহিনী এবং জনগণকে তা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি এই দুই শক্তির মোকাবেলা একদিন আমাদের করাই লাগবে। ভবিষ্যতে সেটা আমাদের জন্য আরো কঠিন হয়ে উঠতে পারে। আমি মনে করি এখনই এটা সহজ এবং তা শেষ করা ভালো। কারণ আরাকান থেকে যেমন রোহিঙ্গাদের ঢুকানো হয়েছিল, ভারতও চেষ্টা করেছিল আসাম থেকে বাংলাদেশে ঢুকাই দেওয়ার জন্য। মূলত তারা অন্য কৌশলে বাংলাদেশের সাথে লড়াই করতে চায়। সেটা হচ্ছে যে বিশ্বব্যাপী একটা পরীক্ষিত সত্য হচ্ছে এই যে কোনো মুসলমান জনগোষ্ঠীর সাথে অমুসলিম কোনো জাতি সরাসরি যুদ্ধ করে জয়ী হইতে পারে না, তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। এক হচ্ছে মুসলমানদের সাথে মুসলমানদের যুদ্ধ বাঁধাইতে হবে, তাহলে সেক্ষেত্রে মুসলমান মুসলমান যুদ্ধ করে ধ্বংস হয়। আর তা না হইলে মুসলমানদের সাথে অমুসলিম জাতিগুলো যখন যুদ্ধ করে তখন মুসলমানরা যেটা ঘুমিয়েছিল তারা আবার জেগে ওঠে। এই আফগানিস্তানে রাশিয়া ঢুকেছিল বলে আজ আফগানিস্তানে এই অবস্থায় এসেছে। আজকে ইসরায়েল ফিলিস্তিনে ইহুদিরা ওটা করতে গেছে বলেই আজকে ফিলিস্তিনিদের ভিতর থেকে হামাসের মতো যোদ্ধা সংগঠন গড়ে উঠেছে। তারা যেখানেই গেছে সেখানেই কিন্তু মুসলমানদের ভিতর জাগরণ হয়েছে। এই কারণে কোনো মুসলিম ভূখণ্ডকে সরাসরি যুদ্ধের মধ্যে দিয়ে দখল করা বর্তমান পৃথিবীর পরাশক্তিগুলো এই জায়গা থেকে সরে আসছে। তারা চেষ্টা করতেছে কৌশলগতভাবে মুসলমানদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, তাদেরকে বিভিন্ন ধরনের দিক থেকে চাপে ফেলে তাদের মুখাপেক্ষী করে রাখা। আর এই মুখাপেক্ষিতা করে রেখে তারা ওই জায়গায় তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন রোহিঙ্গাদেরকে পাঠাই দিয়েছে ভারত, ওই রকম মায়ানমার ইয়ে থেকে আসাম থেকে পশ্চিমবঙ্গের থেকে মুসলমানদেরকে পুশ ইন করার চেষ্টা করতেছে আমাদের এই জায়গাটায়। আমাদের নদীগুলোকে আটকাই দিতেছে তারা, রাষ্ট্রের উপরে তাদের দালাল বসিয়ে দিতেছে তারা। মানে এই সব প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নিয়ন্ত্রণের করার চেষ্টা করতেছে তারা। তাইলে এইটাকে যদি আমরা এই সময় আমরা এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে, এই পরিস্থিতিকে কাজে লাগাইতে পারলে আমরা এই দুই শক্তিকে মায়ানমার এবং ভারতকে আমরা এই করতে পারতেছি। এবং এইটা এমন একটা সময় যেখানে যার যার স্বার্থের কারণে তারা আমাদের পক্ষে আসতেছে। চীন তার নিজের স্বার্থে আমাদের পক্ষে থাকতেছে। মায়ানমারের এই ইস্যু নিয়ে আমেরিকা এবং জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন তার নিজের স্বার্থের থেকে আমাদের পক্ষে আসতেছে। তাইলে এই কৌশলগত সুবিধাটা আমরা কেন নিব না? কেন আমরা এটা করবো না? এটা আমরা না করলেও তারা আমাদের উপর চাপ অব্যাহত রাখবে। কারণ এর আগে যখন রোহিঙ্গাদের পাঠালো তখন তো কোনো বিরোধ ছিল না আমাদের মায়ানমারের সাথে, তাহলে তখন পাঠাইলো কেন? এখনো সেই অবস্থা দাঁড়াবে তাদের। অতএব এই একটা সংকটকালীন সময় এড়ানোর কোনো কৌশল নাই। রাষ্ট্র সবসময় শত্রুতার মুখে থাকে, ও যখনই দুর্বল হয় তখনই আরেকজন দখল করে নেয়। এটা হচ্ছে নিয়মই এটা। তাইলে এই 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 পরিস্থিতির বেনিফিট নিয়ে নেওয়াই আমাদের জন্য আমাদের করিডোর দেওয়াই ভালো। হ্যাঁ। আচ্ছা, এই জায়গাতে আমরা একটু বলি, এবার সাজেদ ভাই একটু বলতে গেছিলেন আর কে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি করিডোরের ব্যাপারে একটু চিন্তা করে যতটুকু বুঝেছি যে এর আগে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার, ওই যে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং চুক্তি করেছিল, যার ফলে ভারতের পণ্য খালাস হবে বাংলাদেশের বন্দরে এবং ভারতের নিজস্ব কার্গো পরিবহন, সেটা ট্রাক হোক আর যাই হোক, সরাসরি চলে যাবে। ওই মাল আনলোড হবে না, বাংলাদেশের ওই বন্দর কর্তৃপক্ষ সেটা দেখবেও না ওর মধ্যে কি আছে। তখন তারা এটাকে নিরাপত্তার ঝুঁকি মনে করে নাই। আর এখন জাতিসংঘের জিনিস যাবে, ওখানকার লোকজনের শুধু খাদ্য মাদ্য বেসামরিক জিনিসপত্র যাবে।
সেটার জন্য এরা এখন নিরাপত্তার ঝুঁকি দেখছে। অথচ ওইসব তুচ্ছ জিনিস বাংলাদেশের বন্দরে তখন খালাসে সেনাবাহিনী বাংলাদেশের আপত্তি দিতে পারতো, যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে হুমকি, আমরা ভারতীয় কোনো পণ্যের জন্য বাংলাদেশ থেকে কোনো করিডোর দিব না। হ্যাঁ, তখন পারে এখনো নাই। আকার এই কথা বলতেছে কেন মায়ানমারের এবং ক্ষেত্রে? এখনো কেবল হলো হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে নীতি পর্যায়ে আলোচনা হয়েছিল, চুক্তি কিন্তু হয় নাই। আমরা যদি এখনো চুক্তির সময় বলি যে তোমাদের যে পণ্যগুলো আসবে সেগুলো কিন্তু আমরা দেখবো ধর্মতে কি যাচ্ছে, লিখে দিলে অবশ্যই তারা রাজু হবে এবং করাও যাবে। তো সেই সমস্ত না করে একবারে তারা চুক্তির বিপক্ষে যাচ্ছে, এটা হলো ঢালাও। কালকে তো না, কালকে রাত্রে খুবই নাজুক অবস্থা তৈরি হয়েছিল, আমি তো রাত্রে ঘুমাইতে পারি না। আমি খালি অল্প মনে ঘন্টা দিয়ে ঘুমাইছি রাত্রে। সেটা হচ্ছে যে মনে হচ্ছিল যে কালকেই মনে হয় হয়ে যাবে একটা কিছু, এমন একটা বিষয়। রাত 11:30 12টার সময় আমার কাছে ফোন দিয়েছে, তখন আমাকে বলতেছে এই অবস্থা, এবং নিজেদের মধ্যেও মতভেদ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, গত রাত্রে। আর মাঝে এই যে মাহফুজ এই যে জামাত ইসলামকে নিয়ে যে মন্তব্যটা করেছে, এটাতেও সঠিক হয়নি এটা। কারণ এই রকম একটা নাজুক পরিস্থিতি, বিশেষ করে জামাত ইসলাম কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এর আগে কিছু কথা বললেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে দাবি নিয়ে আন্দোলনটা হলো, এখানে কিন্তু জামাতের ভূমিকা খুবই ভালো ছিল, সঠিক ভূমিকা ছিল। তাহলে এই ধরনের একটি ভূমিকা গ্রহণ করার পরে, এবং জামাতও কিন্তু রাজনৈতিক দিক দিয়ে তারা কিন্তু আগে স্থানীয় নির্বাচনের কথা বলতেছে, বিএনপির সাথে সুর মিলায় এখনই নির্বাচন দিতে হবে এই কথা তারা বলতেছে না। তারা সংস্কারের পক্ষে কিন্তু কৌশলগতভাবে সাপোর্ট দিতেছে, কিন্তু আংশিক সাপোর্ট দিতেছে একটি বড় রাজনৈতিক দল। এরকম একটা জায়গায় মাহফুজ একটা পোস্ট দিয়ে জামাতের সাথে যে দূরত্বটা তৈরি করে ফেললো, এই দূরত্বটার বেনিফিটটা তারা নিতে চেয়েছে। এবং আবার ইশরাককে দ্বারা দাঁড় করাইছে ঢাকা সিটির মেয়র করার জন্য। আমি বলতেছি যে এইটাই তো বড় সুযোগ, বিএনপি তো ফাঁদে পাড়া দিয়ে ফেলেছে। ঢাকা সিটিতে যখন ইশরাক মেয়র হতে চাচ্ছে, সে চাচ্ছে কি আওয়ামী লীগের সময় নির্বাচনের রেফারেন্স দিয়ে। এখনো তো দরকার এই দাবিটা উঠাই নেওয়া যে ইশরাকই মেয়র হোক, কিন্তু আওয়ামী লীগের নির্বাচন থেকে হবে কেন? নতুন নির্বাচন দেন। বিএনপির মোকাবেলা কে করবে এখন ঢাকাতে? নির্বাচনটা দাঁড়ালে তো তারাই হবে। অর্থাৎ আমি এখানে স্থানীয় নির্বাচনের দিকে চলে যেতে পারি, বিএনপি স্থানীয় নির্বাচনের দিকে আমি ঠেলে দিতে পারি এই পরিবেশটাকে, যে ঠিক আছে তাহলে আমরা ঢাকাতে একটা নির্বাচন দিয়ে দিই, ঢাকা সিটি নির্বাচনটা দিয়ে দিই, এবং সিটি নির্বাচন দিয়ে দিলে এসটাক হইলে হোক। কিন্তু একটা হচ্ছে যেখানে জাতীয় সংসদ নির্বাচন থেকে যদি আমি স্থানীয় নির্বাচনের দিকে দেশের গতিমুখটা ঘুরিয়ে দিতে পারি, তো সিটিতে একটা এই মুহূর্তের বেনিফিট পকড়ে চলে গেল। আমি এই কথা বলছিলাম যে এইটি একটি সুযোগ, বিএনপি একটি ভুল রাস্তায় ঢুকে গেছে, ইশরাক নিয়ে যে আন্দোলনটা শুরু করেছে, এইখান থেকে মোড়টা ঘুরিয়ে দাও, স্থানীয় নির্বাচনের দিকে ঠেলে দাও এটা এইটা। কিন্তু ওই জামাতের সাথে বিরোধ করলো, এবং ওইটা নিয়ে বিএনপি এখন আর দিকে চলে গেল। যে ওয়াকার ঠিক এইরকম একটা সুযোগে, যখন জামাতের সাথে সরকারের সম্পর্কটা খারাপ করে ফেলেছে মাহফুজ, এইরকম একটা সুযোগে করিডোর নিয়ে একটা বিতর্ক উঠে গেছে, এরকম একটা সুযোগে সে ওই কথাটা ছেড়ে দিল, যে গত পরশুদিন যে কথাটা সে বললো এটা নিয়ে। এখন রাত্রে অবস্থা হয়েছে এই যে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে সব জায়গার থেকে। ইউনুস সাহেব শেষে তো উঠাইছে, তো নায়িত্ব আসছে, যে ইউনুস সাহেব বলতেছে যে যদি এরকম বিশৃঙ্খলা থাকে, তো তোমরা যদি এরকমই দ্বন্দ্ব করো, তাহলে আমি ক্ষমতা ছেড়ে দিব, আমি দায়িত্ব থাকবে না। তো এটা বললে তো সবকিছু শেষ হয়ে যায় তাহলে, ইউনুসি যদি চলে যায়। এবং তারাও চাচ্ছিল এইটাই, এটা করুক, এটা ওয়াকারও চাচ্ছিল, বিএনপিও চাচ্ছিল। তখন হচ্ছে নাহিদ সহ ওরা কয়েকজন সাথে সাথে চলে যায়, নাহলে রাত্রেই কি করে বসে তার তো ঠিক নাই। তখন ওরা সাথে সাথে চলে যায় ডক্টর ইউনুসের সাথে কথা বল, এবং ওই রাত্রে তারা মিটিং এ বসে যায় কি করবে। তারপরে যে মাহফুজ ওই কথাটা দুঃখ প্রকাশ করছে, করে জামাতের সাথে এই সম্পর্কটাকে আবার ঠিক করে ফেলছে। আমি খালি বলছি যে যে কোনো মূল্যে রাতটা ধরে রাখতে হবে ভোট পর্যন্ত। সকাল হয়ে গেলে তাদের শক্তি থাকে না। সমস্ত কুচক্রীদের শক্তি হচ্ছে রাতের অন্ধকার এবং গোপনীয়তা, তাদের কৌশল। আমি বলছি যে এটাকে রাতটা পার করতে হবে, এবং নিজেদের ভুলগুলো এখন বুঝতে হবে যে আমাদের কোথায় কি ভুল হয়েছে। আমরা বলছি না যে আমাদের সাথে অনেক দ্বন্দ্ব আছে, জামাতের দ্বন্দ্ব আছে, চরমোনাই পীরের দ্বন্দ্ব আছে, অন্য বহু সংগঠনের সাথে আমাদের দ্বন্দ্ব আছে। আমরা বলি যে এখন আমরা সে দ্বন্দ্ব করব না, আছে আমাদের বিরোধ, কিন্তু সেটা করব পরে, এখন করব না। সেটা এখন করলে আমাদেরই সর্বনাশ হবে এবং শত্রুরা লাভবান হবে। এই জন্য হ্যাঁ, উনি তো উপদেষ্টা। আর উপদেশ মানে কি? পাওয়ারটা তো রাষ্ট্রপতি। আচ্ছা, মনে করেন, আমি হ্যাঁ, মনে করেন আমি হলো মনে করেন সাংবিধানিক। প্রফেসর, হ্যাঁ,
বিসিএস ক্যাডার, আর একটা পুলিশের কাছে অস্ত্র আছে। যদি পুলিশ আমাকে অসম্মান করে, আমি পুলিশের কি করতে পারবো? এই প্রধান উপদেষ্টা শক্তি কোনটা জানেন? প্রধান উপদেষ্টার শক্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি তাকে সাপোর্ট দেয়, মাঠে যদি ছাত্ররা থাকে তার পক্ষে, যেমন ওই আন্দোলনের সময় ছিল, এটি তার একমাত্র শক্তি। অর্থাৎ এই প্রধান উপদেষ্টা কাজ করবে গায়ের জোরে, সংবিধানের জোরে না, আইনের জোরে না। কারণ সাংবিধানিক পোস্টগুলো তো ওদের হাতে, ওদের হাতে। এই শক্তিটা নষ্ট হয়ে গেলে তারা পারবে না। এইটাও এর আগে বলছিলাম যে এইটা মাঠের শক্তিটা ধরে না রাখতে পারলে কোনো কিছুই হাতে থাকবে না। কারণ ওই সংবিধান বাতিল করে নতুন করে যদি তারা সংবিধান আনতে পারে, তবে কা তারা বৈধতা পায়। অথবা বিপ্লবী সরকার গঠন করতো, প্রথম দিনই বাতিল করে দিত, প্রথম দিনই যদি চুপ্পুকে সরিয়ে দিতে পারতো, ওয়াকারকে সরিয়ে দিতে পারতো। এখন তো বাংলাদেশে মূলতই গায়ের জোরে খেলা চলতেছে। সেনাবাহিনী প্রধান এত কথা বলছে কি জন্য? তার অস্ত্র আছে, তার বাহিনী রয়েছে, এই জায়গার থেকে সে কথা বলতেছে। ভারত এত হুঙ্কার দিচ্ছে কি জন্য? সে বড় একটা রাষ্ট্র হুমকি দিতেছে তার জায়গার থেকে। বিএনপির কিসের শক্তি? বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এটাও একটি গায়ের জোর। আর ছাত্র সমাজ এবং জনমত, এটা আর একটি গায়ের জোর। এইটা, হ্যাঁ। মানে একটা চিন্তা আমার মাথার ভিতর কাজ করছে, এটা হলো সাধারণ জনগণের সেন্টিমেন্টটা তো ভালো আছে এখন, কিন্তু তাদের একটি সংগঠিত কাঠামো দরকার। হ্যাঁ, হুম, হ্যাঁ, আমার মনে হয় কি একটা চিন্তা এখানে কাজ করে করে সেটা হলো যে যুক্তরাষ্ট্রের একটা হস্তক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন এই যে কয়দিন আগে ভারত পাকিস্তান যুদ্ধ করলো, হ্যাঁ, হ্যাঁ, এখানে বিরতি আইনি দিল কিনা? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। এই যে আমাদের এখন সেনাবাহিনী যে নিয়ম ভঙ্গ করে যে তার ক্ষমতার বাইরে যে সমস্ত কথাবার্তা অনধিকার চর্চা করেছে, ওর একদম ওর বরখাস্ত করা পাওনা হয়ে গেছে, কিন্তু বরখাস্তের অর্ডার দিতে পারতেছে না। শুধু সামরিক বাহিনীর বিরুদ্ধে অর্ডার দিয়ে ফেল করার চাইতে অর্ডার না দিয়ে বসে থাকা ভালো। এখন ওই আমেরিকার ইয়ার থেকে ট্রাম্পের কাছ থেকে যদি একটা গ্রিন সিগন্যাল নিয়ে নিতে পারে, তারপরে যদি হচ্ছে অর্ডার দিয়ে দিতে পারে, তাহলে ঠিক কাজ। এইটার একটা পক্ষ কাজ করতেছে যে আমেরিকার সাথে এই সরকার সম্পর্ক না করে, কিন্তু ঘটনা হচ্ছে যে পক্ষ আমেরিকার সাথে সম্পর্কের বিরোধিতা করতেছে, বা চীনের সাথে সম্পর্ক বা পাকিস্তানের সাথে সম্পর্কের বিরোধিতা করতেছে, সেই পক্ষটা আবার ভারতের সাথে সম্পর্ক রাখতেছে। আমার কথা যে আপনি ভারতের সাথে সম্পর্ক করতেছেন বলেই তো আমাকে চীনের কাছে যেতে হচ্ছে, আমেরিকার কাছে যেতে হচ্ছে। আপনি ভারতের সাথে সম্পর্ক রেখেন না, আমার কোথাও যাওয়া লাগবে না, বাংলাদেশের জনগণের উপরে ছেড়ে দেন, তাইলে তো হয়ে যায়। এইটা, হ্যাঁ, হ্যাঁ। এখন বিএনপি তো নিজেই তো হচ্ছে ইয়ের ভিতরে চলে গেছে, তাদের গ্রিপের ভিতর চলে গেছে। এখন বিএনপি যদি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারে তাহলে ভালো, যদি না আসতে পারে বিএনপি এমনি শেষ হয়ে যাবে। জনগণের এখানে আসার জায়গাটা হচ্ছে যে জনগণের সেন্টিমেন্ট এবং বাংলাদেশের সামরিক বাহিনীর সেন্টিমেন্ট, মানে আমি সেনা প্রধানের কথা বলতেছি না, তাদের এই চেন অফ কমান্ড দিয়ে যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে, এটা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যায়। কারণ ওই কমান্ডের থেকে সারা দেশের জনগণের আশাকাঙ্ক্ষা যাই থাকুক না কেন, এক ওয়াকারের কথার উপরেই সেনাবাহিনীকে অনুগত থাকতে হয়, যেটা ইতিপূর্বে ছিল। তো এই রকমের সমস্যায় পড়তে হয়েছিল। কিন্তু এখন আসার জায়গাটা এই যে বাংলাদেশের জনগণ তার অবস্থানের জায়গা থেকে সরে নাই, জনগণের সেন্টিমেন্ট কিন্তু একটি বড় ধরনের প্রেশার। এই জন্য একটা প্রশ্ন আসছে যে যদি এই অবস্থায় তারা কিছু করে তখন আমরা কি করতে পারি। আমাদের আসার জায়গা হচ্ছে এটাই, যে আবারও ওই রকম যদি আন্দোলন এসে যায় এবং আসতে পারে, সেনাবাহিনীর যদি পূর্ণ সমর্থন ওয়াকার পেত, তাহলে ওয়াকার প্রথম দিনই ক্ষমতা দখল করত। সেনাবাহিনীর পূর্ণ সমর্থন ওয়াকারের সাথে নাই, তখনও ছিল না, এখনো নাই। অতএব এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই ছাত্র সমাজ বা যারা এখনো ইসলামিক সেন্টিমেন্টারি বা ভারত বিরোধী রয়েছে, তারা মাঠে থাকবে ইনশাল্লাহ। আমরা তাদেরই একটু অংশ হয়েই থাকবো এখানে, আমাদের ভূমিকাটা হচ্ছে এইটা। আর অন্য কোনো আগ্রাসন যদি এই মুহূর্তে যদি ওয়াকার বা তারা ব্যর্থ হয় এবং ভারত কোনো কিছু করে, তো বাংলাদেশ সেনাবাহিনীরও একটি অংশ কিন্তু সাথে সাথে কাউন্টার দিবে, সেখান থেকে বের হয়ে আসবে তারা। ইতিমধ্যে তারা এরকম প্রস্তুত তারা রয়েছে। তো সেটা যদি করে, তখন আমরা তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, সহযোগিতা করব। অতএব এই জায়গায় আমরা হতাশাগ্রস্ত নই, আমরা অন্ধকারে নাই,
আমরা আমরা নিঃস্ব বা একাকিত্ব নয়, গোটা বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট আমাদের সাথে আছে, আমরা জনগণের সেন্টিমেন্টের সাথেই রয়েছি। অতএব আমাদের এখানে ঝুঁকির কিছু নেই। এজন্য রাত্রে যখন আমার সাথে কথা হলো আমি বলছি যে অনেক হতাশ হয়ে গেছে, তো ও হাসপাতালে চলে গেছে আর প্রোগ্রাম চলতেছিল, আমার কাছে ফোন দিছিল, মানে যে এই পরিস্থিতি, আমি বলছি কিচ্ছু না, শুধু ডক্টর ইউনূস যেন পদত্যাগ না, ইউনূস সাহেব যেন পদত্যাগ না করে, এবং 1 থেকে 2টা দিন পার করতে পারলেই এটা শেষ হয়ে যাবে। আর এটা শেষ হওয়ার পরপরই বড় কর্মসূচিতে আসতে হবে, বড় ধরনের কর্মসূচি দিয়ে ওয়াকার এবং চুপ্পুকে অপসারণ করতে হবে। এটা একেবারেই হার্ড লাইনে যেতে হবে, এখন কিন্তু আর পিছনে থাকার কোনো সুযোগ নেই। এইটা আদালতের মাধ্যমে কেন হবে না আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি, তাকে শপথ নিতে হয় কিন্তু প্রেসিডেন্টের কাছে, এবং প্রধান উপদেষ্টা সহ তারা শপথ নিয়েছে প্রেসিডেন্টের কাছে। একটা সাধারণ যুক্তি এবং নীতিগত দিক দিয়ে আপনি যার কাছ থেকে শপথ নিয়ে ক্ষমতা পাচ্ছেন, আপনি ক্ষমতা নিয়ে তাকে অপসারণ করতে পারেন না আইনগতভাবে। এই জন্য প্রেসিডেন্টের পোস্টটাকে যে অনেকে হালকা মনে করেছিল, এটা হালকা নয়। রাষ্ট্রপ্রধানের এই পোস্ট এখনো যে প্রজ্ঞাপনগুলো আসে, ডিসিশনগুলো আসে, এটা কিন্তু রাষ্ট্রপতির কার্যালয় হয়ে আসে, রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে আসে। এই জন্য আর রাষ্ট্রপতি এখন বিএনপি যে জন্য রাষ্ট্রপতির অপসারণের বাধা সৃষ্টি করছে, সে বলতেছে রাষ্ট্রপতির অপসারণ করলে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে। মানে এর থেকে বাজে কথা মনে হয় পৃথিবীর ইতিহাসে আর নাই। রাষ্ট্রপতিকে যদি আপনি ধরে রাখেন, তাহলে এত বিপ্লবের অর্জনটা কি? আবারও কেন আমাদের রাস্তায় নামা লাগবে? আবারও কেন জীবন দেওয়া লাগবে? এইটা এইটা হ্যাঁ, ওই সময় প্রথম দিনই হইতে পারতো, ওই দিন হতে পারতো, কিন্তু সর্বপ্রথম তারাই হচ্ছে আগেই রাষ্ট্রপতির দাওয়াত কবুল করে নিয়েছে। সেনাপ্রধানের দাওয়াত আর রাষ্ট্রপতির ওখানে গেছে তো পরে, সবার আগে গেছে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে ওয়াকার প্রথম ফোন দিয়ে দাওয়াত করছে জামাতের ডাক্তার শফিকুর রহমান, উনি দাওয়াত গ্রহণ করে রওনা দিয়েছেন, কিন্তু জ্যামে আটকায় যাওয়ার কারণে ওনার পৌঁছাইতে দেরি হয়েছে। পরে আবার সেনাবাহিনীর একটা টিম যে তাকে ভিন্ন রাস্তা দিয়ে ঘুরায় তাকে নিয়ে আসছে, কারণ জামাত তো নিষিদ্ধ, উনি তো তখন পলাতক হয়ে রয়েছেন ওনারা, তো তখন ওনাকে খুঁজে বের করে নিতে দেরি হয়েছে। কিন্তু প্রথম আগে জামাত নিয়ে আসছে। এই জন্য জামাতের আমির কইল না যে সেনাপ্রধান সেনাবাহিনী আর তারাই দেশপ্রেমিকে দেশে, এই কথা কইছিল। কিন্তু যাক, জামাত ওই জায়গা মনে কিছুটা ভুল বুঝতে পেরেছে, এই জন্য তাদের ইয়ে ওইটা। আর এরপরে আসিফ নজরুলও গেছে ওখানে, আবার গেছে হচ্ছে আপনার ইডা, এই বিএনপিও গেছে, জাতীয় পার্টি গেছে, হেফাজত গেছে। সবাই যখন চলে গেছে তখন এই ছাত্ররা কিন্তু ওই দিন গিয়েছিল না। তারা কিন্তু তারা চেয়েছিল এখানে বিপ্লবী সরকার গঠন করতে, কিন্তু সবাই যখন ওখানে চলে গেছে আর ওরা যখন ওই জায়গা থেকে না আসে, এখানে বিপ্লবী সরকার গঠন করলে তো তখন লড়াই বেঁধে দেয় জামাত, বিএনপি, হেফাজতের সাথে, তখন তো ওয়াকার সফল হয়ে যায়, তখন তো ওয়াকার ভারত সফল হয়ে যায়। যে কারণে তারা তাৎক্ষণিকভাবে মেনে নেয়, কিন্তু তাদের সাজানো প্রধান উপদেষ্টা না, তারা যাকে করতে চাইছিল তাকে তারা না মেনে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আসছে তারা। এইটা ছিল তাদের একটা বড় সফলতা ওই অর্জন। এবং ডক্টর ইউনূস প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তিনি তাদের এই আকাঙ্ক্ষা পূরণ করবে, এবং ওই জন্য উনি বলেছিলেন যে আমাকে ছাত্ররা নিয়োগ করেছে। কিন্তু বিষয় হচ্ছে যে তিনি আকাঙ্ক্ষা পূরণ করবেন বটে, কিন্তু তার তো আসলে সেই চরিত্রের লোক তো হইতে হবে, তার সততা আছে, তার গ্রহণযোগ্যতা আছে, সাপোর্ট না হলে। এই যে কথাই কথায় উনি বলে ফেলেন, কথাই কথায় উনি বলে, এর আগে একবার এই কথা এসেছিল আর এবার আসলো যে এইরকম করলে তোমরা এরকম হই হট্টগোল, গন্ডগোল বা বিশৃঙ্খলা করলে আমি থাকবো না, আমি চলে যাব। এয়ারপোর্টের নামেও এই কথা বলেছিল, কিন্তু এর থেকে এই কথাটাই তাদের সুযোগ করে দিচ্ছে। আমি বলে না বলে উপায় নাই, ডক্টর ইউনূসের এই কথাটি বলবার কোনো প্রয়োজন ছিল না, এই কথাটা বলেই তাদেরকে উনি সুযোগ করে দিতেছেন। তিনি যদি দৃঢ়তা দেখাইতেন যে আমি এই অঙ্গীকার নিয়ে এসেছি, অনেক ছাত্র দেশের মানুষ জীবন দিয়েছে, আমারও যদি জীবন ঝুঁকির মুখে পড়ে তবু আমি এই অঙ্গীকার পূরণ করব, এই দৃঢ়তা উনি দেখাইলে এগুলো কিছুই হইতো না, কিছুই হইতো না। আমরা ডক্টর ইউনূসের কাছে ঠেকা, তাকে না আনলে ভারতকে মোকাবেলা করার জন্য আমরা জাতিসংঘকে তার বিপরীতে পাচ্ছি না, আমেরিকাকে পাচ্ছি না,
আমরা ইউরোপীয় ইউনিয়নকে পাচ্ছি না, বলছি না যে আপনি যা ভারতকে সাথে রয়েছেন বলে আমাকে যা এদের কাছে যেতে হচ্ছে। যদি সে ভারতের কাছে না যেত আমাদের এদের কাছে যাওয়া লাগতো না। এখন গেছে যখন, তখন ইউনুসরা লাগতেছে, ইউনুস সাহেব। আর ইউনুস সাহেব এসে যখন কথাই কথাই বইলে ফেলেন আমি চলে যাব, তখন ওরা মনে করে যে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করো তাইলে চলে যাবে, আর একটু হট্টগোল করো তাইলে চলে যাবে। এইটাই ছিল না, এখনো নাই। এখনো ডক্টর ইউনুস চলে গেলে আর দ্বিতীয় কোনো ফিগার নাই যাকে দিয়ে এই লক্ষ্যটা পূরণ করা যাবে। আবার ওনাকে নিয়েও হচ্ছে না, কারণ উনি ওই যে ওই রকমের বিপ্লবী চরিত্রের না। তো উনি ওই যে জুলাই প্রোক্লেমেশনটা করলেন না, উনি প্রেসিডেন্ট অপসারণের জন্য পুরো পরিস্থিতি রেডি। 1টা-1.5টার সময় ওই অর্ডারটা ফাইনাল হয়ে যাবে, তারা বসে গেছেন। মনে আছে 12:30টার সময় ওই যে মির্জা ফখরুল, আমির খসরু, সালাউদ্দিন গেল, তারা যে অমনি ডক্টর ইউনূসের সাথে কথা বললেন, উনি সইরে আসলেন। বিএনপি আপত্তি করলো, জুলাই প্রোক্লেমেশন জন্য সব রেডি, বিএনপি যে আপত্তি করলো উনি চলে আসলেন। উনি ভয় পাচ্ছেন যে সামনে তো ভোট দিলে তো বিএনপি আসবে, আর ভোটটা দিতেই হবে। তো ভোট দিয়ে যদি বিএনপি চলে আসে তাহলে তো আমার আজকের এই সবকিছু বিচারের মুখে পড়া লাগবে। অর্থাৎ শেষ পর্যন্ত বিএনপি যদি নো অবজেকশন না দেয় তাহলে সেই কাজ উনি করেন। এই জায়গাটাই ছাত্র সমাজের ক্ষোভ তার প্রতি। আর এই ক্ষোভের জায়গার থেকেই তারা এটা করে, ঠিক একই চিন্তা করে হচ্ছে ওই আসিফ নজরুল এই জায়গাতে এসে থেমে যায়। কারণ তারা তো ওই চরিত্রের না, তারা তার হাসনাতের মতো না, জীবন দিলে যাবে তবু আমরা এটা সরবো না। যদি এই চরিত্র থাকতো তাহলে এই অবস্থাটা হতো না। হ্যাঁ, শুধু ইউনূস সাহেবের পদত্যাগ করলেই হবে, কারণ কোনো ফিগার নাই তো আমাদের আর কোনো। এই হচ্ছে সংকট। এইটা এখন কোনো উপায় নাই। এই জন্য আমি বলছি যে সব ডক্টর ইউনূসের শেষ পর্যন্ত রাজি রেখে এখন তোমাদের চলতে হবে, আর কোনো রাস্তা নাই। তার বিরুদ্ধে তোমরা বেশি অভিযোগ উঠাইও না, তাকে সাপোর্ট করো। আবার এই যে সার্জিস অমনি পোস্ট দিল হচ্ছে আসিফ নজরুলের পদত্যাগ চাই, এবং 4 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। এটা ভুল রাজনীতি করেছে তারা, এই ছাত্ররা। এই যে ওয়াহিদুদ্দিন, এরপরে ওই যে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা, আর এই জায়গাগুলোতে তারা ভুল করেছিল। এক সময় সে আওয়ামী লীগের সাথে জামাতের সাথে দ্বন্দ্ব করতেছে মাহফুজ, সার্জিস পোস্ট দিচ্ছে। আমার কথা হচ্ছে যে এই ধরনের কথা ফেসবুকে পোস্ট তো পার্সোনাল পোস্ট হিসাবে দেখলে তো হবে না, একটি সাংগঠনিক দলীয় অবস্থান নিতে হবে, কৌশল নিতে হবে তাদের। ওখান থেকে মাহফুজের মন আসতেছে, ও একটা পোস্ট দিয়ে জামাতরে নিয়ে একটা পোস্ট দিয়ে ফেললো। সার্জিসের মনে আসলো, ও হচ্ছে নিয়ে আসিফ নজরুলকে নিয়ে পোস্ট দিল। তারা কেউ আমাদের পূর্ণ আশা পূরণ করতেছে না, কিন্তু তবুও তো তাদেরকে আমাদের রাখতে হচ্ছে। ছাত্র সমাজটা ওই শক্তি নিয়ে তারা এখন নাই। এইটা যখনই তারা করছে তখন এরকম পাল্টা ওই ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাই বসলো। হ্যাঁ, এইগুলো তাদের শিখার আছে। ব্যক্তি মনে করলে তো হবে না। হ্যাঁ, তারা আগে ডিসিশন নেবে, বসে সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ জামাতের ক্ষেত্রে আমাদের অবস্থান কি। এই ডিসিশন নিলে তখন জামাতের ক্ষেত্রে তারা অবস্থান গ্রহণ করবে, গ্রহণ করলে তার প্রস্তুতিও তাদের থাকবে। সেক্ষেত্রে তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি মক্কার কুরাইশদের সাথে যখন যুদ্ধ করতেছেন বদরে, তখন কিন্তু মদিনা সনদ কার্যকর আছে, এবং মদিনা সনদে কিন্তু ইহুদি গোত্রগুলো অন্তর্ভুক্ত। ওখানকার তারা সবাই কিন্তু অন্তর্ভুক্ত, মদিনার সব গোত্র। তাহলে মদিনার সনদকে তিনি প্রোটেকশন রেখে দিচ্ছেন মদিনার জন্য, তিনি মদিনাকে রেখে দিয়ে তিনি মক্কার কুরাইশদের সাথে লড়াই করতেছেন। এরপরে মক্কার কুরাইশদের সাথে যখন তিনি হুদাইবিয়ার সন্ধিতে গেলেন, হুদাইবিয়াতে সন্ধি হইল, তখন মক্কার কুরাইশদের সাথে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়ার সন্ধি হলো। এইবার হুদাইবিয়ার থেকে ফিরত এসে মদিনার থেকে তিনি ইহুদি গোত্রগুলোকে বহিষ্কার করে দিয়েছেন এবং খাইবারে যে লড়াই করতেছেন তাদের সাথে। এই যে কৌশলগুলো, একটার সাথে আর একটার কৌশল থাকে। তো একটি ঘটনাকে একটি ঘটনার পরে আসতে হয়, ধারাবাহিক একটা প্রক্রিয়া থাকে। এখন আমি একসাথে সবার সাথে লড়াই করতে গেলে তো আমরা পারবো না, এটা তো রাজনীতির কৌশল। এখন একদিকে ওই বিএনপির সাথে ফাইট চলতেছে, ইসরাকের নিয়ে, মাঠে নিয়ে, নির্বাচন সংস্কার এগুলো নিয়ে চলতেছে। ওই সাথে অমনি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার অর্থ কি আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়া নাকি? এটা তো কাগজে নিষিদ্ধ হইলো, কিন্তু বাস্তবিক নিষেধাজ্ঞাকে তো কার্যকর করতে হবে। মাহফুজ মনে করছে যে নিষিদ্ধ হয়ে গেছে আর আওয়ামী লীগ নাই, এবার আমি জামাতের সাথে বিরোধ করি, এবার আমি চলে এসেছি ৭১-এর বিষয়েও সে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছে। তো এটা তো হবে না। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে হচ্ছে মূলত একটা
আওয়ামী লীগ দমনের একটা বৈধতা পাওয়া গেল আইনগতভাবে, এইটুকু যা। তো এইটা করে ওইটা করতেছে, আবার এদিকে সার্জিস এসে আবার পোস্ট দিতেছে আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে। তাহলে তো নিজেদের সাথে আপনি বিরোধ শুরু করে দিলেন, চারিদিকে বিরোধ তৈরি করে দিচ্ছেন আপনি। এইটা, এই ভুলটা তারা কালকে নিজেরা শুধরাইছে, যে কিছুটা বুঝছে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে। আমি কইছি যে আপনারা, তোমরা তো কথা শুনতে চাও না, তোমরা তো মনে করো সব কমপ্লিট হয়ে গেছে। এই, আগে তো ফোন করলে ধৈর্য রেখে যতক্ষণ কইতাম ততক্ষণই শুনতো, এখন তো ফোন 3 বার দিলে 1 বার ধরে না। আমি তো কই যে আমার দরকার নাই, আর তোমরা চলতে থাকো, আবার ঠেকাই পড়ো সেদিন হবে কথা। তা কালকে কথা হচ্ছে যে এইটা বাদ, এমন দৃঢ় থাকো, যা হওয়ার হয়ে গেছে, পরে এগুলো শুধরানো যাবে। যে করে হোক ইউনূস সাহেব যেন পদত্যাগ না করে, আর এই 2 উপদেষ্টাও যেন পদত্যাগ না করে, এই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, উসমান আদালানো কি ক্ষমতার লোভী ছিলেন নাকি? তিনি জীবন চলে গেছেন কিন্তু পদত্যাগ করেননি, দুষ্কৃতিকারীদের কাছে নথি স্বীকার করেননি। এই সব সময়গুলো মাথায় রাখতে হয়, দৃঢ় থাকতে হয়। আর ইউনূস সাহেবের এই দুর্বলতা আছে যে উনি বেশি বিশৃঙ্খলা দেখলে, ঝামেলা দেখলে উনি ভাইগে চলে যায়, ওনার তো থাকার জায়গার অভাব নাই। হ্যাঁ এটা বোঝাতে চান যে আমার ক্ষমতার কোনো লোভ হ্যাঁ নেই। আর আমি এই হ্যাঁ, ক্ষমতায় বসে খুব রাষ্ট্রের ভিতর, এই ঝুঁকির ক্ষমতায় বসে ভিতর খুব লাভ যেটা করতে আছে। চান। এই ক্ষমতা থেকে বাইরে হয়ে গেলে আমার লাভ করার মেলা জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখন যতটুকু শুনেছি যে তারেক রহমান ওই জায়গায় বসে যা ভাবছেন, তার অনেক ভাবনার সাথে বাংলাদেশে বসে যারা এই যে মির্জা ফখরুলরা যারা রাজনীতি করে তার সাথে একমত না। হ্যাঁ সেই জন্য তারেক রহমানের স্বপ্নের বিএনপি এখানে বাংলাদেশে কাজ করতেছে না। তারেক রহমান বাংলাদেশে আসতে পারতেছে না, তার মামলার ফায়সালা হয় না। এখন এই মামলার ফায়সালা না হওয়া পর্যন্ত এই সেনাবাহিনী প্রধান রয়েছে, প্রেসিডেন্ট রয়েছে, এই কোর্ট কাছারি রয়েছে, ও যদি আসে গ্রেফতার হয়ে যায়। এই জন্য এসে দেশের বিএনপিকে সে যেভাবে চালাতে চায় সেভাবে চালাতে পারতেছে না। আমার মনে হয় যারা এখানকার হচ্ছে মূল ফোর্সে আছে, বিএনপির নেতৃত্ব দিচ্ছে, তারা চাচ্ছেও না যে তারেক রহমান এসে পুরো নেতৃত্বটা নেই। মূল কথা যে তারেক রহমান আসুক, এটা বিএনপি নেতারাই চাচ্ছে, এই হলো সমস্যাটা, তারাই আনতে চাচ্ছে না। কারণ তারা আনলে তারা ইচ্ছা মতো যে রাজনীতি করতেছে বাংলাদেশে এবং যে ব্যবসা বাণিজ্য করতেছে, এটা তাদের বন্ধ। এই জন্যই তারা নিজেরা চাচ্ছে না, নানান ধরনের ভয় ভীতি এটা সেটা দেখায়, এই মামলা এই সেই। তারেক রহমান আসলে তো গ্রেপ্তার করবে, সোজা কথা নাকি গ্রেপ্তার করা? তারেক রহমান আসলে কিভাবে গ্রেপ্তার করবে? ওর মামলা এখনো এইটা, ফয়সালা হয় নাই। হ্যাঁ, এইটা এইটা হচ্ছে এই যে, হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ, হ্যাঁ। তাহলে বিএনপির উচিত ছিল তারেক রহমানকে নিয়ে আন্দোলন করা, যে তার মামলাটা শেষ করো, সবকিছু কমপ্লিট করো। বিএনপি সেই কামটা তো খালেদা জিয়ার সময় করেন। হ্যাঁ, এইটা আওয়ামী লীগ তো নিষিদ্ধই হতো না যদি খালেদা জিয়া সম্মতি না দিত। আওয়ামী লীগ নিষিদ্ধের দিনে সকালবেলাতেও ফখরুল কিন্তু একটা বক্তব্য দিয়েছিল, সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে তারা ৭১-এর বিরোধী শক্তি, এই কথা বলে পোস্ট দিয়েছিল। আর সন্ধ্যার সময় ফখরুল কইল যে দেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, পছন্দ করেন। ওইটা হচ্ছে খালেদা জিয়ার কারণে।